রাজ্যিক, কেন্দ্রীয়, জেলা, সমষ্টি বিভিন্ন পর্যায়ের যুব মোর্চা, মহিলা মোর্চা, ছাত্র মোর্চার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধি, আজকের দলের কর্মী সতীর্থবৃন্দ, আসলে লম্বা সময় আপনারা বক্তব্য শুনতেছেন। এখন বক্তব্য শোনার বোধহয় ধৈর্য কারো কাছে নেই। আমিও বেশি সময় ধৈর্য পরীক্ষা করার জন্য আমিও এখন প্রস্তুত না। যেহেতু সভাপতি আসতেছে, কিছু সময় বক্তব্য দেওয়ার আপনাদের নির্দেশ হয়েছে, আমি কিছু সময় বলবো। আসলে এত লম্বা সময় বক্তব্য শুনলেও অ্যাটেনশন থাকে না। আর বহু বক্তা, আমি আসার পরেও কমসে কম 10 জন বক্তার বক্তব্য হয়ে গেছে। এখন সেই জোর করে খাওয়ানোর মতো জিনিসটা কত টেস্টি হবে না। যাই হোক, যেহেতু সাংগঠনিক সভা, দলীয় কর্মী সভা, কিছু ডাটা আমি আসার পরে দিচ্ছে, তার আগে কি হয়েছে আমি জানি না সঠিক। আমরা দেখলাম যে এই বদরপুর সমষ্টি সম্পর্কে কিছু রিপোর্ট 17টা জিপি কমিটি হয়ে গেছে, 17টা জিপি ইউথ কমিটি হয়ে গেছে। এখানে উচ্চ আছে মহিলা মোর্চা সমষ্টি কমিটি হয়েছে না নাই, মহিলা মোর্চা জিপি কমিটি হয়েছে না নাই, ছাত্র মোর্চার সমষ্টি কমিটি হয়েছে কি নাই, ছাত্র মোর্চার জিপি লেভেল বা কলেজ বা ইউনিভার্সিটি হোক বা হায়ার সেকেন্ডারি লেভেল কমিটিগুলো ফরমেশন হচ্ছে না নাই। যদি 17টা জিপি হয়, টাউন আছে না নাই? এখানে টাউন তো আছে, একটা টাউনও আছে। তো সেই সমস্ত ওয়ার্ড আর আমাদের বুথ কমিটি যেগুলো আছে, 17টা জিপি কমিটি হলে কমসে কম 170টা, তাই না? 170টা আপনাদের বুথ কমিটি আছে। তো সেই সমস্ত কমিটিগুলো হচ্ছে না নাই। প্রত্যেক বুথ থেকে আমাদের যে সার্কুলার ছিল, কমসে কম 20 জন করে উঠে আসা যুবক, প্রভাবশালী সেই ইউথের প্রভাবশালী, সেই বুথের প্রভাবশালী 20টা করে যুবকের নাম লেখা হচ্ছে না নাই। এই সমস্ত কমিটিগুলো আপনারা সেন্ট্রাল কমিটির অনুমোদন দিচ্ছেন না নাই। অনেকগুলো কাজ আমরা মেম্বারশিপ ড্রাইভ দিয়েছিলাম, এই জায়গায় মেম্বারশিপ হয়েছে না নাই। যদি মেম্বারশিপ হয়েছে, আপনারা সমস্ত কতগুলো মেম্বার পাইছিলেন আর কতগুলো মেম্বার করলেন, তার 50% পয়সা জিপিএ পাইছে না নাই, তার 25% পয়সা ডিস্ট্রিক্টে পাইছে না নাই, তার 25% পয়সা সেন্টারে পাইছে না নাই। সেন্ট্রাল শেয়ার, ডিস্ট্রিক্ট শেয়ার, কনস্টিটিউয়েন্সি শেয়ার, জিপি শেয়ার, যে সমস্ত আমাদের সাংবিধানিক, যেহেতু একটা দল, আজকে আপনারা সবাই আছেন, দলের জন্য অত্যন্ত আপনাদের আগ্রহ আছে জন্যই আপনারা এত রাত পর্যন্ত এখানে বসে আছেন। দল একটা নির্বাচন আসলেই থই থই হই হই সই সই হয়, কিন্তু দলটাকে আমরা কিভাবে চ্যানেলাইজ করতে পারবো, দলটাকে আমরা কিভাবে একটা সংঘবদ্ধ ভাবে একটা মানে অর্গানাইজেশনাল সেটআপের মধ্যে আনতে পারবো, একটা চেইন সিস্টেম গড়তে পারবো, যে এক জায়গায় নক করলেই সারা দলটাই যেতে জায়গা উঠে, সারা দলটাই যেতে খবর পায়। আজকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের জরিয়তে যাতে একদম নিম্ন থেকে গ্রাসরুট লেভেল থেকে টপ ব্রাশ পর্যন্ত সবাই সেটা খবর পায় যে আজকে দলে কি হতে চলতেছে বা কি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কি বক্তব্য, প্রেসিডেন্টের কি বক্তব্য, এই সমস্যা সম্পর্কে কিভাবে বক্তব্য হবে, তার একটা নেটওয়ার্কিং এখানে হওয়ার অত্যন্ত দরকার। আমরা অনেক জায়গায় দেখছি, কিন্তু বরাকজুড়িতে আমরা দেখছি সাংগঠনিক ভাবে সেই সংস্থাগুলোর কথাগুলো শোনার জন্যই কেউ প্রস্তুত নয়। মানে কিভাবে গাড়ি নিয়ে হইচই করে আগে যাওয়া যাবে, কিভাবে জিন্দাবাদ মুর্দাবাদ মারা যাবে, কিভাবে মানুষদেরকে মানে নেতাদেরকে ওই মুহূর্তের জন্য স্যাটিসফাই করে পাঠানো যাবে, তার একটা কম্পিটিশন এখানে সবসময় চলে। মানে সিস্টেমেটিক ওয়াইজ এখানে খুব কম চলতেছে, এটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আপনি কেউ ব্যক্তিগতভাবে খারাপ পাবেন না, আমরা কাউকে ব্যক্তিগতভাবে টার্গেট করে বলতেছি না। আমাদের বলার উদ্দেশ্যটা এটাই, যেহেতু আমি সংগঠনের দায়িত্বে আছি,
যুব মোর্চা, মহিলা মোর্চা, ছাত্র মোর্চার ইনচার্জ হিসেবে আমাকে দায়িত্ব দিচ্ছে, আমি সবসময় আসতে পারি না, বছরে একবার দুইবার করে আপনাদের এখানে আসি। আসলে আমার কথাগুলো সাংগঠনিক লেভেলে কথা হয়, আপনাদের উপরে কিছু কারা নির্দেশ থাকে, আমি কিছু কথা শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই, সেই সমস্ত অনেকের মনে একটু কষ্টকর হয়, সেই সমস্ত অনেকের জন্য একটু মানে তিতা লাগে যে এই সমস্ত প্রশ্ন কেন, ভোট আসছে ভোট দেবো। আপনাদের যে সেন্টিমেন্ট, ভোট দেওয়ার সেন্টিমেন্ট, সেটাকে আমার সম্মান জানাই, সেটার প্রতি আমাদের কোনো আপত্তি নাই, সেটার প্রতি আপনাদের প্রতি আমাদের আস্থা। আমি বলতে চাইতেছি এই জন্যই, যদি আজকে সংগঠনের কোনো অসুবিধা হয়, সাধারণ মানুষগুলো সরে গেলে কে ধরবে? আমরা জানি আজকে 2-3 দিন থেকে শিলচর, হাইলাকান্দি, মানে কাঁসার, হাইলাকান্দি, করিমগঞ্জে একটা এমন লাগতেছে যে ইউডিএফ এর বাইরে বোধহয় কিছু নাই। মাছ পাটের জাগ দিলে জানেন তো গাবা লাগে, মাছ গাবা লাগে, জানেন না? এটা কি কথা? এরকম ভাষা বেড়ায় যে মাছগুলো, যে মরা পাট খেতে জুট যখন পচানো হয়, এরকম সব মাছ ভেসেও সেই ভাষা মাছগুলো আমরা দেখতেছি যে অজস্র ভোট ভেসে বেড়াইতেছে, অজস্র ভোট আমাদের ফিল্ডে, হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়ে দেখতেছি ভোটে ভোট। কিন্তু এই ভোট গুলো কে ধরবে? এই মাছগুলো কে ধরবে? কে খলাইতে রাখবে? কে বাড়িতে আনবে? কে সেটাকে বাছা কোটা করবে? কে কড়াইতে ভাত দেয়? কে আমার মানে ভাতের টেবিলে দেবে? সেই লোকগুলো কে? সেই লোকটাই হচ্ছে অর্গানাইজেশন, সেই চ্যানেলাইজটাই হচ্ছে অর্গানাইজেশন। এই ভাষা ভোট গুলোকে কে চ্যানেলাইজ করবে? নাইলে কোনোদিন হঠাৎ করে এক রিউমার এসে গেল, এক অন্য খবর এসে গেল, এক অন্য জনা খাওয়া ছড়াই দিল, আফওয়া ফলাই দিল, সমস্ত ভোট দেখা গেল আমাদের বাক্সে নাই, এদিক ওদিক চলে গেছে, হয় না? নাই ভাই, সেই অবস্থাটা কিন্তু এই জন্য হতেছে যে আমাদের লোকেদের মাঝে যেভাবে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ থাকা দরকার, সাংগঠনিক ভাবে যে স্কেলিটন বা একটা পরিকাঠামো বানানো দরকার, সেই জিনিসটা অভাব আমরা লক্ষ্য করতেছি। আপনাদেরকে ব্যক্তিগতভাবে খারাপ পাবেন না, এই সংগঠন বাঁচায় রাখার দায়িত্ব আপনাদের, এই সকল সংগঠন মজবুত করে রাখার দায়িত্ব আপনাদের। মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের একা মাথার বিষ না। আজকে আসামের বা ভারতবর্ষের যে সমস্ত ইস্যু, আজকে আমাদের যে সমস্ত সমস্যা, দেশ কোথায় চলতেছে, কিভাবে চলতেছে, রাজ্য কিভাবে চলতেছে, যে সমস্ত ইস্যু, প্রায় 10 জন 1 ডজন নেতায় বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকার তাদের ভাষায় স্পষ্ট ভাবে বলে গেছে তারা কিভাবে বক্তব্য রাখছে, কি কি ইস্যুর উপর রাখছে। আমি এটাকে সেকেন্ড টাইম আবার আমি বলতে চাইতেছি না। তো আমি এই জিনিসটা চাইতেছি যে এই যে সমস্ত ইস্যু আমাদের সামনে আছে, এই সমস্ত ইস্যুর কথা বুঝিয়ে আমাদের এই গাবা লাগা মাছ কটা, ভাসে থাকা ভোট কটাকে আমরা কিভাবে ধরবো, তার একটা ট্রেনিং বা সেশন বা একটা লেসন হওয়ার দরকার। আমাদের ইস্যু কি? কালকে যদি একজনে বলে আমাদেরকে ভোট কি জন্য ব্যক্তি দিতে লাগে, আমি বলবো নাকি বদরুদ্দিন আজমল বলছে বলে দিতে লাগে? দিস পার্টি ইজ বেটার দ্যান আদার্স, এই পার্টিটা অন্য পার্টি চেয়ে ভালো, এটা যদি আপনারা এস্টাবলিশ করতে পারেন, তাইলেই আপনাদের এস্টাবলিশ হবে যে আপনাদের ভোটটা দেওয়া যায়। ইয়েস, একটা পার্সেন্টেজ আছে, 30-35% ভোট আছে, দে আর দ্য টোটালি ফ্লোটিং ভোট। তারা হাওয়া দেখবে, তারা ইলেকশনের দিনে কার চায়ের দোকানে মানুষ বেশি সেটা দেখবে, কোন গ্রুপে কোন কোন গুন্ডা আছে সেটা দেখবে, সেই লোকালি কোন টিমটা কার সাথে আছে সেটা দেখবে। সেটা ফ্লোটিং ভোট। সেই ভোটটার বাইরেও একটা এডুকেটেড ভোট, কিছু পলিসি বাউন্ড ভোট, ভোট আদায় করা একটা পলিসি, ভোট পোলের দিনে একটা পলিসি, পোলের আগে শিক্ষিত মানুষদের ব্রেন ওয়াশ করা একটা পলিসি, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে আলোচনা করে এই দলটাকে শক্তিশালী একটা পরিকাঠামোর মাঝে ঢুকানোর জন্য একটা পলিসি, বিভিন্ন ভাবে পলিসিগত ভাবে আমরা কিন্তু এই দল সম্পর্কে জানা দরকার আছে। আজকে ইজি কথা, আপনারা সীমান্ত অঞ্চলের একদম পেরিফেরি অঞ্চলের মানুষ, আমিও একটা পেরিফেরি একদম মানকাটার বাংলাদেশ বর্ডার, এখান থেকে প্রায় 500-600 কিলোমিটার দূরে আমার বাড়ি, সেখানে বাংলাদেশ না, আমি একটা পেরিফেরি অঞ্চলের মানুষ। আজকে আমরা যে প্রান্তীয় অঞ্চলের মানুষগুলো যেভাবে, বিশেষ করে আন্তঃরাজ্য বা আন্তঃরাষ্ট্রীয় যে সমস্ত অঞ্চলে আমরা আছি, এই সমস্ত মানুষের অনেক অসুবিধা আছে। আজকে এনআরসির ক্ষেত্রে শুনছেন রাধেশ্যাম বিশ্বাস সাহেব বলছেন যে আমাদেরকে আবার 20% ভেরিফিকেশন হবে, আমাদেরকে আবার 20% ভেরিফিকেশন হবে, অন্যদের 10% ভেরিফিকেশন হবে। এনআরসির ক্ষেত্রে কেউ কেউ অ্যাপ্লাই করছে বা কেউ কেউ দরখাস্ত দিলেই তাদের উইদাউট ভেরিফিকেশন তারা জেনুইন এনআরসিতে নাম উঠবে। এই যে ডিফারেন্স, তো আমরা পেরিফেরি অঞ্চলের মানুষের অনেক অসুবিধা আছে, সেটা আপনারা জানেন। এনআরসির ক্ষেত্রে সে অসুবিধা হতেছে, আমরা মেইন স্ট্রিম থেকে অনেক বাইরে,
আমরা একটা প্রান্তীয় অঞ্চল, বাংলাদেশের বর্ডার অঞ্চল আছে না তারা। আজকে ইন্ডিয়ার মানি বা কারেন্সি ভ্যালু কত দূর আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার কারেন্সি ভ্যালু, একসময় যখন আমি ক্লাস 4th শ্রেণী ছিলাম, আমি বাংলাদেশ ছিলাম আমার দাদির সাথে, তখন আমি প্রথমবার টাকার ভ্যালু বলার জিনিস আমি বুঝি। তখন বুঝছিলাম যে আমাদের 45 টাকা দিলে বাংলাদেশের 100 টাকা দেয়, আমাদের 45 টাকা দিলে বাংলাদেশের 100 টাকা দেয়। তখন আমি খুব খুশি হয়েছিলাম যে তাহলে তো অনেক কিছু কেনা যাইব এই পয়সা দিয়ে, এরকম একটা ধারণা ছিল বাংলাদেশের। আজকের দিনে IMF ইন্টারন্যাশনাল মনিটারি যেটা ফান্ড, তারা আজকে কি বলছে, তারা আজকে মানির যেটা ভ্যালু আমাদের 86 টাকা, আমাদের 100 টাকা দিলে বাংলাদেশের 86.35 পয়সা দেয়। মানে আমরা 100 টাকা দিলে বাংলাদেশ 86 টাকা দেয়। তার মানে তাদের পয়সার ভ্যালুর চেয়ে আজকে আমাদের পয়সার ভ্যালু কমে গেছে। আমার কথা বুঝতে পারছেন? ভ্যালু কমে গেছে। কেন ভ্যালু কমতেছে? এর জন্য দায়ী কে? আমাদের জিডিপি, আজকে বাংলাদেশের জিডিপি প্লাস 3 পয়েন্ট সামথিং, অ্যারাউন্ড 3। আমাদের জিডিপি কত? ভারতবর্ষের জিডিপি কত? -29 ভারতবর্ষের জিডিপি। কার জন্য জিডিপি এত তলে নেমে আসলো? জিডিপি বুঝতেছেন তো? ঘরোয়া উৎপাদন, দেশের ভিতরে যেটা উৎপাদন হয়, প্রোডাকশন হয়। আমি বিস্তারিত বলতে চাইতেছি না, অনেক সময় প্রয়োজন হবে। তো আজকে জিডিপি ভারতবর্ষের -29, বাংলাদেশ ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য সাউথ ইস্ট এশিয়া or Asia, that is +3 something, China +1, আমেরিকা -10, ইন্ডিয়া -29। যদি 2017 সনের বা 16 সনের বা 15 সনের যদি আমরা অর্থনীতি আনতে যাই এই দেশে, another 50 years লাগবে। আরো 50 বছর পরে আমাদের এই জিডিপি এই 7 টাচ করবে, যেটা আমাদের ছিল মনমোহন সিংয়ের সময়। আমাদের পার ক্যাপিটা ইনকাম আজকে দিনে কত নেমে আসছে? পার ক্যাপিটা জনমূরি আয় কোথায় আসছে? কত কোটি চাকরি এই বিগত 1 বছরে আমাদের শেষ হয়ে গেছে। কালাধন বলে যে সমস্ত কথা ছিল আজকে সে সমস্ত কোথায়? ডিমন্টেশনে আমাদের অর্থনৈতিক অবস্থা কলাপস করে দিয়েছে। এমন কিছু ব্যাপারে দেশে চলতেছে, এদেশের মানে সেটা বলা বাহুল্য যে কিভাবে দেশটা চলতেছে আর কিভাবে চলবে। বাজারের উপরে দেশের কারো নিয়ন্ত্রণ নাই। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো বালাই নাই, মানুষের বলা বাদ দিচ্ছে। মনে আছে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখছি, আমাদের ঘর যেহেতু ধুবড়ী জেলায়, বেঙ্গলের পাশে, আমরা দেখেছি সেখানে যদি 10 পয়সা থেকে 20 পয়সা বাসের ভাড়া বাড়াই তো ভাবনা। আজকে আমাদের জিনিসের দাম মানে বাইডাবল বাড়তেছে, সেকেন্ড মানে কি কয় দেখে ট্রিপল টাইম বাড়তেছে, বাট আমাদের ভিতরে কোনো ধরনের আন্দোলন নাই। यस मोदी कुछ कर रहा है, अगर मोदी कर रहा है तो कुछ अच्छा ही कर रहा है। এই একটা কনসেপ্ট আমাদের মাঝে ঢুকে গেছে। তো দেশ কোন দিকে চলতেছে, দেশ আমরা কিভাবে রক্ষা করব? শুধু আমি বাঁচলেই বাঁচা, শুধু আমরা বাঁচলেই বাঁচা, এই যে একটা কনসেপ্ট আমাদের ভিতরে আছে, এটা থেকে আমরা বাইরে আসার প্রয়োজন আছে। তাই আমি বলতে চাইছি সেই কথাগুলো এই জন্যই যে আমরা শুধু নিজের কথাই নয়, দেশ বাঁচানোর কথা আমাদের অত্যন্ত দরকার। আজকে আমি কি খাবো তারা ডিকটেশন দেবে, আমি কি খেয়ে ভালো পাবো, আমার টেবিলে আমার থালার প্লেটে কি থাকবে সেই স্বাধীনতাও কি আমাদের নাই? সেই স্বাধীনতা আমাদের নাই। আমি গাহরি খাবো, গরু খাবো, মাছ খাবো, মাংস খাবো, ডাল খাবো, সেটা মধ্যে কারো আমার বাধা কেন? তো আমাদের প্রাইভেট যেটা রাইট, পার্সোনাল যেটা রাইট, সিভিল রাইট যেটাকে বলা হয়, সেই সিভিলের কোথায় চলে গেল? আমি আজকে কি পিনবো, লুঙ্গি পিনবো, পায়জামি পাঞ্জাবি পিনবো, শুট কোট পিনবো, টাই পিনবো, ধুতি পিনবো, একান্ত ব্যক্তিগত থিঙ্কিং, একান্ত আমার ব্যক্তিগত বিষয়। সেটাকে কেন হাত দেবে তারা? সেটাকে ঠাট্টা করবে? আমি দাড়ি লম্বা রাখবো, ছোট রাখবো, চুল বড় রাখবো, যা রাখবো সেটা আমার ব্যক্তিগত চয়েস। সেখানে কেন তাদের নজর? আমার মাথায় টুপি থাকবে, তাদের নজর সেখানে কেন? আমার মাথায় তিলক থাকবে, সেখানে তাদের নজর কেন? আমি শালু কাপড় পেনবো, সেখানে তাদের নজর কেন?
আমি আমার লম্বা বাজার কিন্তু সেখানে নজর কেন কেন ব্যক্তিগত জায়গায় হাত দেওয়া হয়? ভারতবর্ষের সংবিধান কি বলছে? রাইট টু প্রাইভেট ডিফেন্স কোথায় গেল? রাইট টু আমাদের যেটা পার্সোনাল লিবার্টি সেটা কোথায় গেল? পার্সোনাল লিবার্টি কোথায় গেল? ইটস পার্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট। আজকে আমরা মসজিদে যাব না, মন্দিরে যাব না, গির্জায় যাব, সেখানেও কথা। কোন ধর্মে কে থাকবে, রাইট টু রিলিজিয়ন ইটস এ ফান্ডামেন্টাল রাইট। ধর্ম পালন করার অধিকার ভারতবর্ষের পবিত্র সংবিধান আমাদেরকে দিয়েছে। সেখানে তাদের হাত, সেখানে তাদের হাতরা কেন? আজকে আমরা দেখতেছি যে কেউ আরবিক ব্যানার লিখবে, সেখানেও কারো আপত্তি। তোমাদের যদি হিম্মত আছে, গুয়াহাটি ইউনিভার্সিটি, শিলচর ইউনিভার্সিটি আছে, আরবিক উঠাই দেখাও, আরবিক উঠাই দেখাও। Arabic is international language, French is international language, German is international language. Guwahati University French আছে, Germany আছে, English আছে, Arabic আছে, সংস্কৃত আছে। কেন মাদ্রাসা তোমরা হাত দিবে? কেন সংস্কৃত তোমরা হাত দিবে? কেন সংস্কৃত বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে? হোয়াই? প্রশ্ন হলো হোয়াই? আমি আমার ছেলেকে মাদ্রাসা পড়াবো না, সংস্কৃত পড়াবো, ইংরেজি পড়াবো না, ব্রিটিশ পড়াবো না, জার্মান পড়াবো না, ফ্রান্স পড়াবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত কথা। রাইট টু এডুকেশন ইটস এ ফান্ডামেন্টাল রাইট। শিক্ষা গ্রহণ করার অধিকার ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। কেন সেখানে হাত দেওয়া হয়? সেখানে কেন হাত দেওয়া হয়? শিক্ষার অধিকার কেন হাত দেওয়া হয়? এটা ভারতবর্ষের সংবিধানের একটা অধিকার। আজকে সেখানে হাত দিতেছে। আজকে বিভক্ত ভাব, শুধু এই সমস্ত কথাই না, আমরা দেখতেছি যে ইন্ডিয়াটাকে ভেঙে টুকরো টুকরো করে একটা কৌশিক একটা প্রক্রিয়া এখানে চলতেছে। তারা যে সমস্ত এজেন্ডা দিয়েছিল 370 আর্টিকেল 370 অনেকে জানেন, আইনগতভাবে স্বীকৃত আছেন এর ভাষায়। 370 আর্টিকেল 370 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলা হয়েছে? এখানে কাশ্মীরের জন্য বিশেষ ক্ষমতা বা মর্যাদা দেওয়া হয়েছে। আজকে আছে সেটা? নাই। কাশ্মীর রাজ্যটাকে ভেঙে টুকরা টুকরা করে অনেক রাজ্য এখন স্টেট কি করে সেটাকে কি বানাইছে, ন্যাশনাল টেরিটরি আজকে একটা আলাদা করে বানাই দিয়েছে। সেই রাজ্য যারা মুখ্যমন্ত্রী ছিল, সেই রাজ্যের ওমর আব্দুল্লাহ আজকেও মুক্ত আকাশে তলে নাই। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি ছিল? মহিলাটার নাম মেহবুবা মুফতি, আজকেও মুক্ত আকাশে তলে নাই। তাইলে রাইট টু মুভমেন্ট ইটস অলসো এ পার্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। রাইট টু মুভ, আমি মুভমেন্ট করার অধিকার আছে। আমি ভারতবর্ষের যেখানে যাই সেখানে বাড়ি করার অধিকার আমার আছে। আমি ভারতবর্ষের মানুষকে ইউনাইট করার আমার অধিকার আছে। ভারতবর্ষের আজকে আপনাদের সংগঠিত করতে সে অধিকার আমার ভারতবর্ষ সংবিধান দিছে। তো কেন তাদেরকে গৃহবন্দী, প্রায় 1 বছর পার হয়ে গেল, তাদের গৃহবন্দী হয়ে আছে? কেন সেটা নিয়ে কথা নাই? আজকে এই সমস্ত আমরা দেখতেছি হাজারো ম্যাটার। বাবরি মসজিদের কথা, সেন্টিমেন্টের কথা কেউ আদারওয়াইজ সেন্টিমেন্ট নেবে, আমি আইনের কথা দুটো বলতে চাইতেছি। সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বললো যে সেইখানে বাবরি মন্দির, বাবরের জন্ম হয়েছিল বলে প্রমাণ নাই। এটা আমার কথা না, এটা সুপ্রিম কোর্টের এটা কি অর্ডারের ভিতরে আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিতরে আছে যে সেখানে বাবরের জন্ম হয়েছিল বলে প্রমাণ নাই। রামের জন্ম হয়েছিল বলে প্রমাণ নাই। দ্বিতীয় কথা হচ্ছে সেখানে রামের মন্দির ছিল বলেও প্রমাণ নেই, কিন্তু সেখানে বাবরি মসজিদ ছিল তার প্রমাণ আছে। আর বাবরি মসজিদটাকে এইভাবে নির্মম ভাবে ভাঙার জন্য সুপ্রিম কোর্টের দুঃখ প্রকাশ করছে। তার মানে হু ইজ গিলটি? সামওয়ান ইজ গিলটি। সেখানে কেউ না কেউ দোষী। আমি সেটাকে সাম্প্রদায়িক লাইনে নিতে চাইতেছি না, আমি লিগ্যাল সাইড থেকে বলতে চাইতেছি। তারপরে সেই মন্দিরটাকে সিদ্ধান্ত আসলো যে সেই মন্দিরে সেই জায়গাটাকে হিন্দুদেরকে দেওয়া হোক আর মুসলমানদেরকে অন্য জায়গায় দেওয়া হোক।